প্রাচীন যুগে অনেক কিছু নিয়েই মারামারি হতো। নুইয়া নামক একজন আধ্যাত্মিক শক্তিশালী মহিলা ছিলেন, যিনি তার শক্তি বলে অনেক কিছুই করতে পারতেন। তিনি মারা যাওয়ার আগে একটি দিব্যি শক্তি দুনিয়াতে রেখে গিয়েছিলেন, যাকে আমরা দিব্যি তালিকা বা অমর শক্তি বলে জানি। আর এই দিব্যি তালিকাকে রক্ষা করার জন্য নুয়া কুনলুন রাজ্যের সেনা নিয়োগ করেছিল। এই দিব্যি তালিকায় যে শক্তি আছে তা পুরো পৃথিবীকে উলটপালট করে দিতে পারে। এই দিব্যি তালিকা সেই খুলতে পারবে যে এই পৃথিবীর সত্যিকারের শাসক হবে। অনেক বংশ আসলো আর গেল, কিন্তু সাং বংশের কেউ এর যোগ্যতা অর্জন করতে পারল না। কিন্তু এমন এক সময় এলো, সাং বংশের প্রতি অনুগত্য না করে উল্টো বিদ্রোহ করে বসলো জিউ অঞ্চলের রাজা সুহু। তাই সুহু রাজ্যের সামনে এসে সুহুর ছেলের দ্বারা তাকে আত্মসমর্পণ করার জন্য আদেশ দেয়া হলো। তা মানতে নারাজ রাজা সুহু, আর এর প্রায়শ্চিত্ত শুরু করার জন্য সুহুর ছেলেকে জীবন উৎসর্গ করতে হয় যুদ্ধের ময়দানে। আর এর মাধ্যমেই যুদ্ধ করা ও সুহু রাজ্যকে আক্রমণ করে শায়েস্তা করার লক্ষ্যে অগ্রসর হয় সাং সাম্রাজ্য। হাজারো সৈন্য নিয়ে বিভিন্ন বাধা পেরিয়ে যুদ্ধে সুহু সাম্রাজ্যকে ধ্বংস করে সাং সৈনিকেরা। সুহু রাজ্যকে দখল করার পর রাজ পরিবারের সবাইকে পই পই করে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে রাজকন্যাকে পেয়ে যায় সাং সৈনিকেরা। কিন্তু ওই রাজকন্যাকে আটক করার জন্য তার পাহারায় থাকা সব সৈনিকদের মেরে ফেলতে যেয়ে তারা হাজারো বছর আগে কয়েদ করা এক শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে উন্মুক্ত করে ফেলে। আর এই ডেমন ওই রাজকন্যার মৃত শরীরে প্রবেশ করে তার রূপ ধারণ করে নেয়। সাং সৈনিকেরা রাজকন্যাকে আটক করে নিয়ে বিজয়ী বেশে নিজ রাজ্যে ফিরে যায়। ইংশুও সাং রাজার কাছে মানে তার বাবার কাছে এসে তার বিজয়ের অর্জনের কথা বলে, আর সে তার বড় ভাইয়ের জন্য একটি উপহার নিয়ে এসেছে বলে ওই রাজকন্যাকে দেখায়। এই খুশিতে পরের দিন উৎসবের ঘোষণা দেয় বড় ভাই। কিন্তু উৎসবের দিন বড় ভাইয়ের হাতে রাজাকে মানে নিজের বাবাকেই হত্যা করে ইনশুও। এই সবকিছুর পেছনে আর কেউ নয়, সেই রাজকন্যা রূপী ডেমনেরই হাত ছিল। তার কারণ ইনশুও যা চায় তা ডেমনকে দিয়ে করাচ্ছে, আর ডেমন তা করতে বাধ্য, কারণ ডেমনকে মুক্ত করার জন্য ইনশুওর কাছে সে কৃতজ্ঞ। পৃথিবীর ধ্বংসের কারণ নিয়ে স্বর্গের কিছু দরবেশদের কথোপকথন শোনা যায়। তারা বলতে থাকে এক রাজা তার ক্ষমতা লাভের জন্য তার ভাই ও বাবাকে মেরে ফেলে, আর এই রাজার সকল ভুল ডিসিশনের কারণে পৃথিবীতে অভিশাপ নেমে আসবে, যার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই পৃথিবীকে বাঁচাতে জিয়া নামক দরবেশ তার 40 বছরের সাধনা ও অমরত্ব হয়ে ওঠাকে বিসর্জন দিয়ে ও সমস্ত আধ্যাত্মিক শক্তিকে ছেড়ে পৃথিবীকে বাঁচাতে যাওয়ার অনুমতি চায় অন্য বুজুর্গদের থেকে। পরে তাকে পৃথিবীতে প্রেরণ করা হয় দুজন সাগ্রেদ সহ, যাতে ওনার কোনো সমস্যা না হয়। আর অমরত্ব চলে যাওয়ায় সে সম্পূর্ণ এক মানুষের মতো হয়ে যায়। অন্যদিকে ইনশুও তার রাজ্য অভিষেকের জন্য রিচুয়াল আনুষ্ঠানিকতার আয়োজন করে এবং এর সাথে তার ও তার রাজ্যের ভবিষ্যৎ গণনা করে। তাতে দেখতে পাওয়া যায় তার বংশ ও রাজ্য বিলুপ্ত হওয়ার শঙ্কা। তাই সে একটা বলিদান দেওয়ার জায়গা ঠিক করে, নিজেকে বলি দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করবে বলে ওয়াদাবদ্ধ হয়। তারপর গণনার সময় আকাশ বাতাস কালো হয়ে যাওয়া থেকে মুক্ত হয়।
এক রাতে ইনসুও তার ছেলে ও বউর সাথে খাবার খেতে যায় না। তাই বাবার খোঁজে ছেলে যেতে থাকে, আর সে মানুষ খেকো এক শিয়াল রূপধারী ডেমনকে আবিষ্কার করে। রাজপুত্র ওই শিয়াল রূপধারী ডেমনকে তাড়া করতে থাকে। তাড়া করতে করতে এক পর্যায়ে বাবার প্রাসাদের রেস্টরুমে প্রবেশ করে। সেখানে সুহু রাজকন্যা সহ বাবার আরাম-আয়েশ করার চিত্র দেখতে পেয়ে চলে আসে। ইনসুও ও তার ছেলের চালচিত্র দেখতে পেয়ে পশ্চিমের শাসক জি চ্যাং এর ছেলে তার বাবার কথা মনে করে, কারণ 8 বছর ধরে ইনসুওর রাজার কাছে আছে সে। তার বাবা জি চ্যাং পশ্চিমের শাসক। তাকে দেখার জন্য ও নতুন রাজাকে রাজ্য অভিষেকের জন্য অভিবাদন জানাতে সাং রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় জি চ্যাং। অন্যদিকে রাজ অভিষেকের সময় বলিদানের ওয়াদা পূরণের জন্য এমন এক মহাযজ্ঞ স্থান নির্মাণ করা হচ্ছে যেখানে বলিদান অনুষ্ঠিত হবে। জিয়াংজিয়া নামক বয়স্ক লোক, যিনি স্বর্গ থেকে পৃথিবীকে বাঁচাতে এসেছেন, তাকেও তার সাগরেদ সহ এক ঠকবাজ কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। আর ওখানকার লোকজন তাকে জোরপূর্বক কাজের হুকুম দিচ্ছিল, আর তাদের উপর যেই না চাবুক চালালো তাতেই ছোট সাগরেদ তার চেনা রূপে ফিরে যেয়ে তুল কালাম শুরু করে দেয়। আর সৈনিকদের উচিত জবাব দেয়। এক সৈনিককে চাবুকের সাথে ছুঁড়ে ফেলে দেয়াতে হাতির উপরে যেয়ে পড়ে। হাতি বেচারা ভয়ে দেয় দৌড়, আর হাতির সাথে বাঁধা ছিল ভারী মালামাল। সেগুলো ইমব্যালেন্সড হয়ে উঁচু থেকে পড়ে যাওয়ার উপক্রম ঘটে। তখন জিয়াংজিয়া তার সাগরেদদের আদেশ দেন যেন তারা তাদের শক্তি দিয়ে বিপদগ্রস্তদের উদ্ধার করে। কথা অনুযায়ী তারা তাই করে। এইসব কিছু দেখে উপস্থিত সকলে বিশ্বাস করতে বাধ্য হয় যে তারা আসলেই স্বর্গ থেকে এসেছে। অন্যদিকে রাজা ইনসুও জাদু মন্ত্র শিখতে চাচ্ছে, যেন সে অমরত্ব লাভ ও তার রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারে এই জাদু মন্ত্র দিয়ে। এর মাঝে রাজাকে জাদু প্রদর্শন করতে আসা ছল চাতুরি জানা এক ডেমন ছিলেন, যিনি রাজার গতিবিধি পর্যবেক্ষণ করতে ও রাজার কাছে একটি দেবতাদের পক্ষ থেকে তালিকা আসবে যা আত্মসাৎ করার জন্য এসেছিল। মহারানী নুয়া মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের জন্য, কিন্তু ওই ছল চাতুরি জানা ডেমনের ভুলভাল কর্মকাণ্ডের জন্য ওই তালিকা রাজার হাত থেকে সরে যেয়ে দরবেশ জিয়ার কাছে চলে যায়। दिव्य तालिका को खोलने के लिए आपको आपके पूर्वजों का अनुसरण करना चाहिए था। দরবেশ এতে করে দেবতাদের তালিকাকে নিয়ে রাজার দরবার থেকে পালিয়ে যাওয়ার সুচিন্তা করে। এতে করে পালাবার সময় দরবেশের দুজন সাগরেদের সাথে রাজ দরবারের সৈনিকদের সাথে মারামারি হয়, কিন্তু ওই ডেমন তাদেরকে অনুসরণ করতে থাকে। ছল চাতুরি জানা ডেমন ওই দরবেশকে খুঁজে পাওয়ার আগেই দুই রাজপুত্র ওই দরবেশকে খুঁজে পায়, তাকে জেরা করতে থাকে ও তাকে আটক করার চেষ্টা করে। আর তখনই দরবেশের দুই সহচারী এসে দরবেশকে উদ্ধার করতে মগ্ন হয়ে যায়। এই ফাঁকে দরবেশের কাছ থেকে দিব্যি তালিকা এক রাজপুত্রের হাতে চলে যায়, আর ওই রাজপুত্র তা পাহাড় থেকে নদীতে ফেলে দেয়। দরবেশ এই দিব্যি তালিকার জন্য পাহাড় থেকে লাফ দেয়, সাথে ওই দুই সহচারীও লাফ দেয়। নদীর অতল গহ্বরে তালিকার সাথে দরবেশ ডুবে যায়। কিছু সময় পর দরবেশকে উদ্ধার করে ওই দুই সহচারী। তারপর নদীর পাড়ে কথোপকথনের এক সময় আকাশ ভেঙে বিজলি মাটিতে পড়ে, আর দরবেশ তখন বলতে থাকে পৃথিবীকে ধ্বংসের জন্য যে রাক্ষস আসার কথা ছিল সে পৃথিবীতে হয়তো এসে পড়েছে।
অন্যদিকে পশ্চিমের শাসক জি চ্যাং রাজ্য অভিষেকের নিমন্ত্রণে আসার পথে এই বিজলির আওয়াজে তার গাড়িবহর থামিয়ে জঙ্গলে কিছু আকাশ থেকে পড়েছে ভেবে চেক করতে থাকে। তখন শাসক জি চ্যাং আবিষ্কার করে আকাশ থেকে রাক্ষসের একটি বাচ্চা গহীন জঙ্গলে পড়ে আছে। সে তাকে কোলে নিয়ে বসতেই দরবেশের 2 সহচারী হাজির আর বলতে থাকে ওই রাক্ষসের বাচ্চাটিকে মেরে ফেলতে। জি চ্যাং তাদের বলল, এই বাচ্চাটি রাক্ষসের বাচ্চা মাত্র, সে শুধুই বাচ্চা, তার কোনো অপরাধ নেই। আর এটা জরুরি যে তাকে কিভাবে লালন পালন করতে হবে। ভালোভাবে লালন পালন করলে ভালো মনের অধিকারী হবে, আর খারাপভাবে লালন পালন করলে খারাপ মনের অধিকারী হবে। তখনই দরবেশ হাজির হন আর শাসক জি চ্যাং এর সাথে একমত হন। আর এই বাচ্চার নাম নির্ধারণ করে দরবেশ তার গুরুর আস্তানায় কুনলুন রাজ্যে এই বাচ্চাটিকে পাঠিয়ে দেন। দরবেশ শাসক জি চ্যাং এর সাথে কথা বলে আরো 3 জন শাসকের গতিবিধি জানে ও তাদের সাথে দেখা করে পৃথিবীর ভবিষ্যৎ ও আসন্ন প্রলয়ের কথা বলতে থাকে। दक्षिण में बच्चे पैदा होते ही मरे जा रहे हैं। আর এ বিষয়ে কি করণীয় তা নিয়ে আলোচনার এক প্রান্তে ইনসু ওর সৈনিকদের কবলে সবাই আটক। রাজদরবারে 4 শাসককে হাজির করা হয় আর অপমান করা হয়। শাসক জি চ্যাংকে বলা হয় মহারাজ ইনসু ওর ভবিষ্যৎ দেখার জন্য, কিন্তু ভবিষ্যৎ গণনা পছন্দ না হওয়ায় সে শাসক জি চ্যাংকে ধোঁকাবাজের খেতাব দেয় আর 4 শাসকের ছেলেদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে থাকে তোমাদের বাবারা তোমাদের ভালোবাসে না, না হয় তোমাদেরকে বন্ধক হিসেবে আমার কাছে 1000 মাইল দূরে রাখতো না। তাই তোমাদের সুযোগ এখনই, যে যার বাবাকে মেরে ফেলবে তাকে ওই রাজ্যের শাসক ঘোষণা করা হবে। जो अपने पिता को मारेगा उसे उसका हक दिया जाएगा। একের পর এক 3 শাসককে মেরে ফেলা হলো। শাসক জি চ্যাংকে তার ছেলের বুদ্ধিমত্তায় কারাগারে প্রেরণ করা হয়। गलती तो हुई है। অন্যদিকে মহারাজ ইনসু ও তার প্রেমিকার সাথে রঙ্গলীলায় ব্যস্ত। তখন মহারানী হাজির হয় আর রাজার কাছে আত্মহত্যার অনুমতি চায়। তার কারণ রাজ্যসভায় যে 3 জন শাসককে মেরে ফেলা হয়েছে তার মধ্যে মহারানীর ভাইও ছিল, তাই খুনি স্বামীর সাথে বসবাস করার চেয়ে মারা যাওয়া ভালো। শিয়াল রূপধারী বহুরূপী ডেমন যে কিনা রাজার প্রেমিকা, সে ছলচাতুরি করে রানীকে পানিতে নামিয়ে মেরে ফেলে। আর এতে রাজার ছেলে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজার আয়েশখানায় হানা দেয়। শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে মারতে যেয়ে ভুলবশত রাজার গায়ে লেগে যায় আর তাতে রাজাকে ঘায়েল করার অপরাধে ফেরারি হয়ে যায় রাজার ছেলে। আর তাকে পালাতে সাহায্য করার কারণে কাফাতকে বেগ পেতে হয়। কাফাতের ছোট ভাই ইকাও রাজার সাথে দেখা করে বাঁশির সুর শুনিয়ে রাজার মনোরঞ্জন করে আর তাতে রাজা বলে তুমি যা চাও তাই দেওয়া হবে। ইকাও বলে আমার বাবাকে মুক্ত করে দিন, তার বদলে আমাকে বন্দি করে নিন। ইনসুও তাতে রাজি হয়। সেই রাতেই ইনসুও তার কয়েদি শাসক জি চ্যাং এর সাথে দেখা করে ও জিজ্ঞেস করে তার কি করা উচিত। রাজা জি চ্যাংকে বলেন যে তার আরেক ছেলে তার কবজায় আছে, তাই জি চ্যাংকে ষড়যন্ত্রের কারণে পরদিন সকালে রাজ্যবাসীর কাছে ইট পাথরের সম্মুখীন হতে হয়। রাতের আধারে দরবেশ ইনসুওর রাজ্য দরবারে আসে এবং আটক হয়। রাজ্যের সর্বোচ্চ পদে থাকা পুরোহিতের কাছে দরবেশ ও রাজার ছেলে এসে বলে ইনসুও কারো জাদু দ্বারা প্রভাবিত হয়ে যেসব অন্যায় কাজ করছে তা থামানো দরকার। তাই পুরোহিত রাজাকে প্রার্থনা কক্ষে ডেকে আনে ও শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু ইনসুও তাকে মারতে দেয় না, নিরীহ মানুষ বলে ছেড়ে দিতে বলে।
আর পুরোহিত বলে, আমার কাছে একটা 7 কক্ষ সমৃদ্ধ জাদুর হার্ট আছে, আর ওই হৃদয় যদি কোনো ডেমন খেয়ে থাকে তখন সে তার সত্যিকার রূপে ফেরত আসবে। তখন আমরা তাকে দোষী সাব্যস্ত করতে পারবো যে সে আসলেই ডেমন কিনা। পুরোহিত তার হার্ট বের করে দিল, আর তাতে ডেমন তার চিরচেনা রূপে ফিরে আসে। কিন্তু ইনসুও সবাইকে অবাক করে বিশ্বাসঘাতকতা করে ডেমনকে বাঁচিয়ে পুরোহিতকে মেরে ফেলে আর নিজের ছেলেকে কয়েদ করে। শাসক জি চ্যাং এর ছেলেকে আদেশ দেয় তার বাবার মাথা কেটে নিয়ে আসার জন্য। পরক্ষণে ইনসুও ওই প্রার্থনা কেন্দ্রে নিজের প্রেমিকার সাথে রঙ্গলীলায় মগ্ন হয়। পরের দিন ইনসুওর কাছে শাসক জি চ্যাং এর মাথা নিয়ে আসার কথা সাজিয়ে জিকি রাজ্যের সৈন্য ও দলবল সবাই এক হয়ে ইনসুওর রাজ্য অ্যাটাক করে। তলোয়ার যুদ্ধে ইনসুও মারা যায়, কিন্তু ওই জাদু মন্ত্র জানা ও মাথা কাটা উঠতে পারা ডেমন হাজির হয়ে যায় পরক্ষণে। সে জিকি সৈন্যদের পিছনে জাদুর শক্তির বলয়ে ঘেরা দুটো সিংহ টাইপ মূর্তিকে লেলিয়ে দেয়। অন্যদিকে রাতের আধারে শাসক জি চ্যাংকে তার ছেলে নিজের ঘোড়া করে নিরাপদ জায়গায় চলে যাওয়ার বন্দোবস্ত করে, কিন্তু ঘোড়া অনেক পথ পাড়ি দিয়ে হাঁপিয়ে এক অপরিচিত জায়গায় চলে যায়। সেখানে শাসক জি চ্যাংকে আরেক সৈন্যদল কয়েদ করতে চায়। সেই পর্যায়ে শাসক জি চ্যাংকে বাঁচাতে আকাশ থেকে পৃথিবীতে আসা রাক্ষসের বাচ্চাটি এসে হাজির হয়। সে স্বয়ং নিজে তার রক্ষককে বাঁচাতে আসে এবং শাসক জি চ্যাংকে উড়িয়ে নিয়ে নিরাপদ আস্তানায় নিয়ে যায়। অন্যদিকে ওই দুটো সিংহ টাইপ ডেমন জিকি রাজ্যের সৈন্যদের পিছনে আসতে থাকে, আর রাজকুমার জিফাতকে তাড়া করতে গিয়ে পাহাড় থেকে পড়ে একটি সিংহের মৃত্যু হয়। শাসক জি চ্যাংকে কুড়িয়ে পাওয়া লি ঝেন জিকি রাজ্যে নিয়ে যায়। আরেক পাশে জিফাতকে তার ঘোড়াও জিকি রাজ্যে নিয়ে আসে। জিকি রাজ্যের প্রাসাদে এসেই বাবার সাথে দেখা করে রাজকুমার, তাতে শাসক জি চ্যাং খুবই খুশি হয়। ইনসুও জিফাতকে মারতে যেয়ে নিজেই মারা যায়, আর তার নিথর দেহ পড়ে থাকে সাংরাজ্যের দরবারশালায়। ওই শিয়াল রূপধারী বহুরূপী ডেমন তখন ইনসুওকে খুঁজে বের করে এবং তাকে পুনরুজ্জীবিত করতে ও অমর করার জন্য নানা কারসাজিতে ব্যস্ত হয়ে পড়ে। আরেক প্রান্তে পাহাড়ি নদীর পাশে দরবেশকে ধ্যান করতে দেখা যায়, কিন্তু মাথা কাটা ডেমনের পাঠানো জাদুর দ্বারকাক তাকে খুঁজে বের করে ফেলে। আর এভাবেই সাংরাজ্যের সাথে বিভিন্নভাবে অন্য রাজ্যের যুদ্ধ চলতে থাকে। অন্য এক প্রান্তে ওয়েনঝং 10 বছর যুদ্ধ চলার পরেও কিসের তালাশ চালিয়ে যাচ্ছে। তার দলবল কিসের খোঁজ করছে। বিশাল বিশাল দানব আকারের আদি মানুষ কিছু একটা খুঁজছে। যদি ভুল না করি হয়তোবা সেই দিব্যি তালিকাই খুঁজছে। তা হয়তো ডিরেক্টর তার পরের সিকুয়েলে দেখাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। প্রাচীন যুগে অনেক কিছু নিয়েই মারামারি হতো। নুইয়া নামক একজন আধ্যাত্মিক শক্তিশালী মহিলা ছিলেন, যিনি তার শক্তি বলে অনেক কিছুই করতে পারতেন। তিনি মারা যাওয়ার আগে একটি দিব্যি শক্তি দুনিয়াতে রেখে গিয়েছিলেন, যাকে আমরা দিব্যি তালিকা বা অমর শক্তি বলে জানি। আর এই দিব্যি তালিকাকে রক্ষা করার জন্য নুয়া কুনলুন রাজ্যের সেনা নিয়োগ করেছিল। এই দিব্যি তালিকায় যে শক্তি আছে তা পুরো পৃথিবীকে উলটপালট করে দিতে পারে। এই দিব্যি তালিকা সেই খুলতে পারবে যে এই পৃথিবীর সত্যিকারের শাসক হবে। অনেক বংশ আসলো আর গেল, কিন্তু সাং বংশের কেউ এর যোগ্যতা অর্জন করতে পারল না। কিন্তু এমন এক সময় এলো সাং বংশের প্রতি
অনুগত্য না করে উল্টো বিদ্রোহ করে বসলো জিউ অঞ্চলের রাজা সুহু। তাই সুহু রাজ্যের সামনে এসে সুহুর ছেলের দ্বারা তাকে আত্মসমর্পণ করার জন্য আদেশ দেয়া হলো। তা মানতে নারাজ রাজা সুহু, আর এর প্রায়শ্চিত্ত শুরু করার জন্য সুহুর ছেলেকে জীবন উৎসর্গ করতে হয় যুদ্ধের ময়দানে। আর এর মাধ্যমেই যুদ্ধ করা ও সুহু রাজ্যকে আক্রমণ করে শায়েস্তা করার লক্ষ্যে অগ্রসর হয় সাং সাম্রাজ্য। হাজারো সৈন্য নিয়ে বিভিন্ন বাধা পেরিয়ে যুদ্ধে সুহু সাম্রাজ্যকে ধ্বংস করে সাং সৈনিকেরা। সুহু রাজ্যকে দখল করার পর রাজ পরিবারের সবাইকে পই পই করে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে রাজকন্যাকে পেয়ে যায় সাং সৈনিকেরা। কিন্তু ওই রাজকন্যাকে আটক করার জন্য তার পাহারায় থাকা সব সৈনিকদের মেরে ফেলতে যেয়ে তারা হাজারো বছর আগে কয়েদ করা এক শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে উন্মুক্ত করে ফেলে। আর এই ডেমন ওই রাজকন্যার মৃত শরীরে প্রবেশ করে তার রূপ ধারণ করে নেয়। সাং সৈনিকেরা রাজকন্যাকে আটক করে নিয়ে বিজয়ী বেশে নিজ রাজ্যে ফিরে যায়। ইংশুও সাং রাজার কাছে মানে তার বাবার কাছে এসে তার বিজয়ের অর্জনের কথা বলে, আর সে তার বড় ভাইয়ের জন্য একটি উপহার নিয়ে এসেছে বলে ওই রাজকন্যাকে দেখায়। এই খুশিতে পরের দিন উৎসবের ঘোষণা দেয় বড় ভাই। कल का दिन जश्न होगा। কিন্তু উৎসবের দিন বড় ভাইয়ের হাতে রাজাকে মানে নিজের বাবাকেই হত্যা করে ইনশুও। এই সবকিছুর পেছনে আর কেউ নয়, সেই রাজকন্যা রূপী ডেমনেরই হাত ছিল। তার কারণ ইনশুও যা চায় তা ডেমনকে দিয়ে করাচ্ছে, আর ডেমন তা করতে বাধ্য, কারণ ডেমনকে মুক্ত করার জন্য ইনশুওর কাছে সে কৃতজ্ঞ। পৃথিবীর ধ্বংসের কারণ নিয়ে স্বর্গের কিছু দরবেশদের কথোপকথন শোনা যায়। তারা বলতে থাকে এক রাজা তার ক্ষমতা লাভের জন্য তার ভাই ও বাবাকে মেরে ফেলে, আর এই রাজার সকল ভুল ডিসিশনের কারণে পৃথিবীতে অভিশাপ নেমে আসবে, যার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই পৃথিবীকে বাঁচাতে জিয়া নামক দরবেশ তার 40 বছরের সাধনা ও অমরত্ব হয়ে ওঠাকে বিসর্জন দিয়ে ও সমস্ত আধ্যাত্মিক শক্তিকে ছেড়ে পৃথিবীকে বাঁচাতে যাওয়ার অনুমতি চায় অন্য বুজুর্গদের থেকে। পরে তাকে পৃথিবীতে প্রেরণ করা হয় দুজন সাগ্রেদ সহ, যাতে ওনার কোনো সমস্যা না হয়। আর অমরত্ব চলে যাওয়ায় সে সম্পূর্ণ এক মানুষের মতো হয়ে যায়। অন্যদিকে ইনশুও তার রাজ্য অভিষেকের জন্য রিচুয়াল আনুষ্ঠানিকতার আয়োজন করে এবং এর সাথে তার ও তার রাজ্যের ভবিষ্যৎ গণনা করে। তাতে দেখতে পাওয়া যায় তার বংশ ও রাজ্য বিলুপ্ত হওয়ার শঙ্কা। তাই সে একটা বলিদান দেওয়ার জায়গা ঠিক করে, নিজেকে বলি দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করবে বলে ওয়াদাবদ্ধ হয়। তারপর গণনার সময় আকাশ বাতাস কালো হয়ে যাওয়া থেকে মুক্ত হয়। এক রাতে ইনশুও তার ছেলে ও বউর সাথে খাবার খেতে যায় না। তাই বাবার খোঁজে ছেলে যেতে থাকে, আর সে মানুষ খেকো এক শিয়াল রূপধারী ডেমনকে আবিষ্কার করে। রাজপুত্র ওই শিয়াল রূপধারী ডেমনকে তাড়া করতে থাকে। তাড়া করতে করতে এক পর্যায়ে বাবার প্রাসাদের রেস্টরুমে প্রবেশ করে। সেখানে সুহু রাজকন্যা সহ বাবার আরাম-আয়েশ করার চিত্র দেখতে পেয়ে চলে আসে। ইনশুও ও তার ছেলের চালচিত্র দেখতে পেয়ে পশ্চিমের শাসক জি চ্যাং এর ছেলে তার বাবার কথা মনে করে, কারণ 8 বছর ধরে ইনশুওর রাজার কাছে আছে সে। তার বাবা জি চ্যাং পশ্চিমের শাসক,
তাকে দেখার জন্য ও নতুন রাজাকে রাজ্য অভিষেকের জন্য অভিবাদন জানাতে সাং রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় জি চ্যাং। অন্যদিকে রাজ অভিষেকের সময় বলিদানের ওয়াদা পূরণের জন্য এমন এক মহাযজ্ঞ স্থান নির্মাণ করা হচ্ছে যেখানে বলিদান অনুষ্ঠিত হবে। জিয়াংজিয়া নামক বয়স্ক লোক, যিনি স্বর্গ থেকে পৃথিবীকে বাঁচাতে এসেছেন, তাকেও তার সাগরেদ সহ এক ঠকবাজ কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। আর ওখানকার লোকজন তাকে জোরপূর্বক কাজের হুকুম দিচ্ছিল, আর তাদের উপর যেই না চাবুক চালালো তাতেই ছোট সাগরেদ তার চেনা রূপে ফিরে যেয়ে তুল কালাম শুরু করে দেয় আর সৈনিকদের উচিত জবাব দেয়। এক সৈনিককে চাবুকের সাথে ছুঁড়ে ফেলে দেয়াতে হাতির উপরে যেয়ে পড়ে। হাতি বেচারা ভয়ে দেয় দৌড়, আর হাতির সাথে বাঁধা ছিল ভারী মালামাল, সেগুলো ইমব্যালেন্সড হয়ে উঁচু থেকে পড়ে যাওয়ার উপক্রম ঘটে। তখন জিয়াংজিয়া তার সাগরেদদের আদেশ দেন যেন তারা তাদের শক্তি দিয়ে বিপদগ্রস্তদের উদ্ধার করে। কথা অনুযায়ী তারা তাই করে। এইসব কিছু দেখে উপস্থিত সকলে বিশ্বাস করতে বাধ্য হয় যে তারা আসলেই স্বর্গ থেকে এসেছে। অন্যদিকে রাজা ইনচুও জাদু মন্ত্র শিখতে চাচ্ছে, যেন সে অমরত্ব লাভ ও তার রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারে এই জাদু মন্ত্র দিয়ে। এর মাঝে রাজাকে জাদু প্রদর্শন করতে আসা ছল চাতুরি জানা এক ডেমন ছিলেন, যিনি রাজার গতিবিধি পর্যবেক্ষণ করতে ও রাজার কাছে একটি দেবতাদের পক্ষ থেকে তালিকা আসবে যা আত্মসাৎ করার জন্য এসেছিল। মহারানী নুয়া মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের জন্য, কিন্তু ওই ছল চাতুরি জানা ডেমনের ভুলভাল কর্মকাণ্ডের জন্য ওই তালিকা রাজার হাত থেকে সরে যেয়ে দরবেশ জিয়ার কাছে চলে যায়। दिव्य तालिका को खोलने के लिए आपको आपके पूर्वजों का अनुसरण करना चाहिए था। দরবেশ এতে করে দেবতাদের তালিকাকে নিয়ে রাজার দরবার থেকে পালিয়ে যাওয়ার সুচিন্তা করে। এতে করে পালাবার সময় দরবেশের দুজন সাগরেদের সাথে রাজ দরবারের সৈনিকদের সাথে মারামারি হয়, কিন্তু ওই ডেমন তাদেরকে অনুসরণ করতে থাকে। ছল চাতুরি জানা ডেমন ওই দরবেশকে খুঁজে পাওয়ার আগেই দুই রাজপুত্র ওই দরবেশকে খুঁজে পায়, তাকে জেরা করতে থাকে ও তাকে আটক করার চেষ্টা করে। আর তখনই দরবেশের দুই সহচারী এসে দরবেশকে উদ্ধার করতে মগ্ন হয়ে যায়। এই ফাঁকে দরবেশের কাছ থেকে দিব্যি তালিকা এক রাজপুত্রের হাতে চলে যায়, আর ওই রাজপুত্র তা পাহাড় থেকে নদীতে ফেলে দেয়। দরবেশ এই দিব্যি তালিকার জন্য পাহাড় থেকে লাফ দেয়, সাথে ওই দুই সহচারীও লাফ দেয়। নদীর অতল গহ্বরে তালিকার সাথে দরবেশ ডুবে যায়। কিছু সময় পর দরবেশকে উদ্ধার করে ওই দুই সহচারী। তারপর নদীর পাড়ে কথোপকথনের এক সময় আকাশ ভেঙে বিজলি মাটিতে পড়ে, আর দরবেশ তখন বলতে থাকে পৃথিবীকে ধ্বংসের জন্য যে রাক্ষস আসার কথা ছিল সে পৃথিবীতে হয়তো এসে পড়েছে। অন্যদিকে পশ্চিমের শাসক জি চ্যাং রাজ্য অভিষেকের নিমন্ত্রণে আসার পথে এই বিজলির আওয়াজে তার গাড়িবহর থামিয়ে জঙ্গলে কিছু আকাশ থেকে পড়েছে ভেবে চেক করতে থাকে। তখন শাসক জি চ্যাং আবিষ্কার করে আকাশ থেকে রাক্ষসের একটি বাচ্চা গহীন জঙ্গলে পড়ে আছে। সে তাকে কোলে নিয়ে বসতেই দরবেশের দুই সহচারী হাজির, আর বলতে থাকে ওই রাক্ষসের বাচ্চাটিকে মেরে ফেলতে। জি চ্যাং তাদের বলল, এই বাচ্চাটি রাক্ষসের বাচ্চা মাত্র, সে শুধুই বাচ্চা, তার কোনো অপরাধ নেই, আর এটা জরুরি যে তাকে কিভাবে লালন পালন করতে হবে। ভালোভাবে লালন পালন করলে ভালো মনের অধিকারী হবে, আর খারাপভাবে লালন পালন করলে খারাপ মনের অধিকারী হবে। তখনই দরবেশ হাজির হন আর শাসক জি চ্যাং এর সাথে একমত হন।
আর এই বাচ্চার নাম নির্ধারণ করে দরবেশ তার গুরুর আস্তানায় কুনলুন রাজ্যে এই বাচ্চাটিকে পাঠিয়ে দেন। हाँ गुरुजी। দরবেশ শাসক জিচ্যাং এর সাথে কথা বলে আরো 3 জন শাসকের গতিবিধি জানে ও তাদের সাথে দেখা করে পৃথিবীর ভবিষ্যৎ ও আসন্ন প্রলয়ের কথা বলতে থাকে। दक्षिण में बच्चे पैदा होते ही मरे जा रहे हैं। আর এ বিষয়ে কি করণীয় তা নিয়ে আলোচনার এক প্রান্তে ইনসু ওর সৈনিকদের কবলে সবাই আটক। पीछे कर लो, पीछे हटो। রাজদরবারে 4 শাসককে হাজির করা হয় আর অপমান করা হয়। শাসক জিচ্যাংকে বলা হয় মহারাজ ইনসুওর ভবিষ্যৎ দেখার জন্য, কিন্তু ভবিষ্যৎ গণনা পছন্দ না হওয়ায় সে শাসক জিচ্যাংকে ধোঁকাবাজের খেতাব দেয় আর 4 শাসকের ছেলেদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে থাকে তোমাদের বাবারা তোমাদের ভালোবাসে না, না হয় তোমাদেরকে বন্ধক হিসেবে আমার কাছে 1000 মাইল দূরে রাখতো না। তাই তোমাদের সুযোগ এখনই, যে যার বাবাকে মেরে ফেলবে তাকে ওই রাজ্যের শাসক ঘোষণা করা হবে। जो अपने पिता को मारेगा उसे उसका हक दिया जाएगा। একের পর এক 3 শাসককে মেরে ফেলা হলো। শাসক জিচ্যাংকে তার ছেলের বুদ্ধিমত্তায় কারাগারে প্রেরণ করা হয়। गलती तो हुई है। অন্যদিকে মহারাজ ইনসু ও তার প্রেমিকার সাথে রঙ্গলীলায় ব্যস্ত। তখন মহারানী হাজির হয় আর রাজার কাছে আত্মহত্যার অনুমতি চায়। তার কারণ রাজ্যসভায় যে 3 জন শাসককে মেরে ফেলা হয়েছে তার মধ্যে মহারানীর ভাইও ছিল, তাই খুনি স্বামীর সাথে বসবাস করার চেয়ে মারা যাওয়া ভালো। শিয়াল রূপধারী বহুরূপী ডেমন যে কিনা রাজার প্রেমিকা, সে ছলচাতুরি করে রানীকে পানিতে নামিয়ে মেরে ফেলে আর এতে রাজার ছেলে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজার আয়েশখানায় হানা দেয়। শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে মারতে যেয়ে ভুলবশত রাজার গায়ে লেগে যায় আর তাতে রাজাকে ঘায়েল করার অপরাধে ফেরারি হয়ে যায় রাজার ছেলে। আর তাকে পালাতে সাহায্য করার কারণে কাফাতকে বেগ পেতে হয়। কাফাতের ছোট ভাই ইকাও রাজার সাথে দেখা করে বাঁশির সুর শুনিয়ে রাজার মনোরঞ্জন করে আর তাতে রাজা বলে তুমি যা চাও তাই দেওয়া হবে। ইকাও বলে আমার বাবাকে মুক্ত করে দিন, তার বদলে আমাকে বন্দি করে নিন। ইনসুও তাতে রাজি হয়। সেই রাতেই ইনসুও তার কয়েদি শাসক জিচ্যাং এর সাথে দেখা করে ও জিজ্ঞেস করে তার কি করা উচিত। রাজা জিচ্যাংকে বলেন যে তার আরেক ছেলে তার কবজায় আছে, তাই জিচ্যাংকে ষড়যন্ত্রের কারণে পরদিন সকালে রাজ্যবাসীর কাছে ইট পাথরের সম্মুখীন হতে হয়। রাতের আধারে দরবেশ ইনসুওর রাজ্য দরবারে আসে এবং আটক হয়। রাজ্যের সর্বোচ্চ পদে থাকা পুরোহিতের কাছে দরবেশ ও রাজার ছেলে এসে বলে ইনসুও কারো জাদু দ্বারা প্রভাবিত হয়ে যেসব অন্যায় কাজ করছে তা থামানো দরকার। তাই পুরোহিত রাজাকে প্রার্থনা কক্ষে ডেকে আনে ও শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু ইনসুও তাকে মারতে দেয় না, নিরীহ মানুষ বলে ছেড়ে দিতে বলে। আর পুরোহিত বলে আমার কাছে একটা 7 কক্ষ সমৃদ্ধ জাদুর হার্ট আছে আর ওই হৃদয় যদি কোনো ডেমন খেয়ে থাকে তখন সে তার সত্যিকার রূপে ফেরত আসবে। তখন আমরা তাকে দোষী সাব্যস্ত করতে পারবো যে সে আসলেই ডেমন কিনা। পুরোহিত তার হার্ট বের করে দিল আর তাতে ডেমন তার চিরচেনা রূপে ফিরে আসে। কিন্তু ইনসুও সবাইকে অবাক করে বিশ্বাসঘাতকতা করে ডেমনকে বাঁচিয়ে পুরোহিতকে মেরে ফেলে আর নিজের ছেলেকে কয়েদ করে। শাসক জিচ্যাং এর ছেলেকে আদেশ দেয় তার বাবার মাথা কেটে নিয়ে আসার জন্য। পরক্ষণে ইনসুও ওই প্রার্থনা কেন্দ্রে নিজের প্রেমিকার সাথে রঙ্গলীলায় মগ্ন হয়।
পরের দিন ইনশিওর কাছে শাসক জিচ্যাংয়ের মাথা নিয়ে আসার কথা সাজিয়ে জিকি রাজ্যের সৈন্য ও দলবল সবাই এক হয়ে ইনশিওর রাজ্য অ্যাটাক করে। তলোয়ার যুদ্ধে ইনশিও মারা যায়, কিন্তু ওই জাদু মন্ত্র জানা ও মাথা কাটা উঠতে পারা ডেমন হাজির হয়ে যায় পরক্ষণে। সে জিকি সৈন্যদের পিছনে জাদুর শক্তির বলয়ে ঘেরা দুটো সিংহ টাইপ মূর্তিকে লেলিয়ে দেয়। অন্যদিকে রাতের আধারে শাসক জিচ্যাংকে তার ছেলে নিজের ঘোড়া করে নিরাপদ জায়গায় চলে যাওয়ার বন্দোবস্ত করে, কিন্তু ঘোড়া অনেক পথ পাড়ি দিয়ে হাঁপিয়ে এক অপরিচিত জায়গায় চলে যায়। সেখানে শাসক জিচ্যাংকে আরেক সৈন্যদল কয়েদ করতে চায়। সেই পর্যায়ে শাসক জিচ্যাংকে বাঁচাতে আকাশ থেকে পৃথিবীতে আসা রাক্ষসের বাচ্চাটি এসে হাজির হয়। সে স্বয়ং নিজে তার রক্ষককে বাঁচাতে আসে এবং শাসক জিচ্যাংকে উড়িয়ে নিয়ে নিরাপদ আস্তানায় নিয়ে যায়। অন্যদিকে ওই দুটো সিংহ টাইপ ডেমন জিকি রাজ্যের সৈন্যদের পিছনে আসতে থাকে, আর রাজকুমার জিফাতকে তাড়া করতে গিয়ে পাহাড় থেকে পড়ে একটি সিংহের মৃত্যু হয়। শাসক জিচ্যাংকে কুড়িয়ে পাওয়া লি ঝেন জিকি রাজ্যে নিয়ে যায়। আরেক পাশে জিফাতকে তার ঘোড়াও জিকি রাজ্যে নিয়ে আসে। জিকি রাজ্যের প্রাসাদে এসেই বাবার সাথে দেখা করে রাজকুমার, তাতে শাসক জিচ্যাং খুবই খুশি হয়। ইনশিও জিফাতকে মারতে যেয়ে নিজেই মারা যায়, আর তার নিথর দেহ পড়ে থাকে সাংরাজ্যের দরবারশালায়। ওই শিয়াল রূপধারী বহুরূপী ডেমন তখন ইনশিওকে খুঁজে বের করে এবং তাকে পুনরুজ্জীবিত করতে ও অমর করার জন্য নানা কারসাজিতে ব্যস্ত হয়ে পড়ে। আরেক প্রান্তে পাহাড়ি নদীর পাশে দরবেশকে ধ্যান করতে দেখা যায়, কিন্তু মাথা কাটা ডেমনের পাঠানো জাদুর দ্বারকা তাকে খুঁজে বের করে ফেলে। আর এভাবেই সাংরাজ্যের সাথে বিভিন্নভাবে অন্য রাজ্যের যুদ্ধ চলতে থাকে। অন্য এক প্রান্তে ওয়েনঝং 10 বছর যুদ্ধ চলার পরেও কিসের তালাশ চালিয়ে যাচ্ছে। তার দলবল কিসের খোঁজ করছে। বিশাল বিশাল দানব আকারের আদি মানুষ কিছু একটা খুঁজছে। যদি ভুল না করি হয়তোবা সেই দিব্যি তালিকাই খুঁজছে। তা হয়তো ডিরেক্টর তার পরের সিকুয়েলে দেখাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন।